আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতোমধ্যেই জানো যে তোমাদের নবম-দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য আমরা একটি একাডেমিক ও বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার কোর্স লঞ্চ করেছি। এবং সেই কোর্সের সাইকেল 1 তোমাদের জন্য বিনামূল্যে থাকছে। এবং সাইকেল 1 এর যেই ক্লাসগুলো আছে এগুলো আমরা লাইভ নেব না। এগুলো তোমাদের জন্য রেকর্ডেড ভাবে তোমাদের গ্রুপে ধারাবাহিকভাবে আপলোড করা হবে। সো আজকে আমাদের সাইকেল 1 এর প্রথম ক্লাস। আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম ইমন হোসেন। আমি তোমাদের ফিজিক্স সাবজেক্টের যে কোর্সগুলো আছে বা যে সাইকেলগুলো আছে সেগুলোতে তোমাদের সাথে থাকবো। আশা করি আমাদের জার্নিটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। সো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আর দেরি না করি। সো প্রথমে দ্বিতীয় অধ্যায়ের যার নাম হচ্ছে গতি। এই অধ্যায়টা আমাদের সম্পূর্ণ ফিজিক্সের যে চ্যাপ্টারই বলো না কেন, অলমোস্ট প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এই দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো এই অধ্যায়টা তোমাদের অনেক বেশি ভালোভাবে পড়তে হবে আরকি। তো চলো আমরা শুরু করি। প্রথম টপিক হচ্ছে আমাদের স্থিতি ও গতি। স্থিতি কি জিনিস? তো স্থিতি মানে হচ্ছে কোনো বস্তুর স্থির থাকার যে অবস্থা। ধরো আমাদের কাছে এরকম একটা বস্তু আছে। তো এই বস্তুটা সময় যতই অতিবাহিত হোক না কেন, দেখা যাচ্ছে যে আমি বা তোমাদের মধ্যে কেউ একজন এই জায়গায় বসে দেখছো, এবং সে দেখছে কি সময় যতই অতিবাহিত হোক না কেন এই বস্তুটার নিজের যে অবস্থান আছে এই অবস্থা থেকে সে সরে যাচ্ছে না। তাহলে এই বস্তুর যে অবস্থানটা আছে তাকে আমরা বলবো স্থিতি। আর গতি কি? যদি এই বস্তুটা ধরো 5 মিনিট আগে ছিল এখানে, 5 মিনিট পরে এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে, ঠিক আছে, এবং এই ব্যক্তিটা তা দেখছে। তাহলে এ থেকে যে বিতে গেল, এই যে সময়ের সাথে তার অবস্থানটা পরিবর্তন হলো, এই অবস্থান পরিবর্তন হওয়াকে বলা হয় গতি। ঠিক আছে? এখন আমরা যদি একটু বইয়ের ভাষায় সংজ্ঞাগুলো দেখি, বলছে কি সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন ঘটে না, যদি পরিবর্তন না ঘটে তাহলে সেই অবস্থাকে বলা হয় স্থিতি, আর ওই বস্তুকে বলবে স্থির বস্তু। আর যদি পরিবর্তন ঘটে তাহলে সেই অবস্থাকে বলা হয় গতি। এবং যে বস্তুর গতি আছে তাকে বলা হবে গতিশীল বস্তু। ঠিক আছে? সংখ্যাগুলো অবশ্যই তোমরা মুখস্থ রাখবা, কারণ তোমরা যদি তোমাদের মান বন্টন দেখো তাহলে সেখানে অলমোস্ট, সরি, 4 মার্ক 4টে সৃজনশীলে 4টি ক নাম্বারের অ্যান্সার তোমাদের করা লাগবে, এবং ক নাম্বারে ম্যাক্সিমাম ক্ষেত্রে সংজ্ঞা আসে, এবং খ নাম্বারে অনেক ক্ষেত্রে সংজ্ঞার প্রয়োগ আমাদেরকে করা লাগে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সংখ্যাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এবার আসি আমরা রাশি। রাশি কি? আমাদের চারপাশে যা কিছু আছে যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি, মানে মাপতে পারি, তাদের সবগুলোকে বলা হবে রাশি। তাহলে আমাদের চারপাশে বলতে আমরা এটাকে বোঝাই ভৌত জগৎ। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। যেমন আমার কাছে একটি কলম আছে, এই যে একে আমরা পরিমাপ করছি, গণনা করতে পারছি, তাহলে এই যে এই একটি কলম, এটি হচ্ছে যে আমাদের রাশি। তো এইভাবে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে যদি আমরা বলি, বা এই পার্টিকুলারলি যদি সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে বলি, তো উদাহরণগুলো আমাদের কি কি আসতে পারে? দৈর্ঘ্য, যেমন এই কলমের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তারপরে ভর, যেমন আমার ভর কত বা তোমার ভর কত। সময়, এখন আমার এই ক্লাসটির কত সময় লাগবে। যে এই ধরনের যে পরিমাপগুলো করতে পারি সবগুলোকে বলা হয় রাশি। এখন এই রাশিকে আবার বিভিন্ন ভাবে ভাগ করা যায়। ঠিক আছে? তো রাশিকে দিকের উপর যদি ভিত্তি করে আমরা ভাগ করি, কিসের উপর? দিকের উপর। তো দিকের উপর ভিত্তি করে ভাগ করলে এই রাশিকে দুইটা ভাগে ভাগ করা যায়।
তোমরা ইতিমধ্যে হয়তো জানো যে একটা হচ্ছে ভেক্টর রাশি এবং আরেকটি হচ্ছে স্কেলার রাশি। যে দিকের উপর ভিত্তি করে রাশিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি? দুই ভাগে। একটার নাম হচ্ছে ভেক্টর রাশি, আরেকটার নাম হচ্ছে স্কেলার রাশি। ওয়েট, আমরা কালারটা একটু চেঞ্জ করে রাখি। গুড। এখন ভেক্টর রাশি কোনগুলো? যে রাশি হোক না কেন, তাকে তো কোনো না, তার পরিমাপকে কোনো না কোনো সংখ্যার দ্বারা প্রকাশ করতে হয়, তাই তো? যদি আমরা সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে চাই, যেমন আমার কাছে কয়টি কলম আছে? একটি কলম আছে। এখানে যে এক ব্যবহার করেছি, এক তো একটা সংখ্যা। তোমার ওজন কত? সে ধরো 60 কেজি। তাহলে এই যে 60 বা 60, ওখানে কিন্তু আমরা কি ব্যবহার করছি? সংখ্যা ব্যবহার করছি। তার মানে এই সংখ্যাগুলোকে বলা হয় মান। তো রাশি যাই হোক না কেন, স্কেলার হোক বা ভেক্টর হোক, যেহেতু সে একটি রাশি, তাহলে তার মান অবশ্যই থাকবে। এবং স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র মান থাকে। ভেক্টর রাশি স্কেলার রাশি থেকে যে ভিন্ন, এই ভিন্নতার কারণ হচ্ছে ভেক্টর রাশির মান তো থাকেই, এবং এই মানের পাশাপাশি এর একটি দিক থাকে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। সামনে আমরা বিভিন্ন রাশি সম্পর্কে আরো পড়াশোনা করব, এবং তখন আমরা এর মধ্যকার বিস্তারিত পার্থক্যগুলো আস্তে আস্তে জানতে পারব। সংজ্ঞা দেখি আমরা। স্কেলার রাশি হচ্ছে যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়। একটু আগে আমরা দেখলাম না, যে স্কেলার রাশিকে কি দিয়ে প্রকাশ করা হয়? শুধু মান দিয়ে প্রকাশ করা যায়। দিক নির্দেশনার প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। উদাহরণগুলো জেনে রাখতে পারো অবশ্যই। এমসিকিউতে প্রচুর পরিমাণে উদাহরণ আসে। ভর, দ্রুতি, আছে। কারণ কি? ধরো আমার ভর হচ্ছে 60 কেজি। এখন আমি উপরের দিকে তাকায় থাকি বা নিচের দিকে তাকায় থাকি, আমি শুয়ে থাকি বা বসে থাকি, যেভাবে থাকি না কেন, যে দিকেই থাকি না কেন, আমার ভর কিন্তু 60 কেজি, অলওয়েজ 60 কেজি থাকবে, তাই তো? অর্থাৎ দিকের উপর ভিত্তি করে মান কখনো চেঞ্জ হবে না। তারপরে মনে করো সময়, এই যে এখন কয়টা বাজে, আমি যদি পশ্চিম দিকে তাকায় মানে দাঁড়িয়ে থাকি, তাও ঘড়িতে যদি তখন সে ধরো 2টা 30 বাজে, তো পশ্চিম দিকে তাকায় থাকলেও ঘড়িতে 2টা 30 বাজবে। উত্তর দিকে, দক্ষিণ দিকে, যে দিকে তাকায়, উপরে দেখায়, নিচে দেখায়, সাইডে দেখায়, ঘড়িকে যে কোনো অ্যাঙ্গেলে রাখি না কেন, টাইম একই থাকবে। তো সময়ের মান এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে দেখো, বলছে এই রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য, যেহেতু রাশি তার মানে মান তো লাগবে, এবং মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে? উদাহরণ কি কি হতে পারে? সরণ, বেগ, বল। So, এই যে সরণ, বেগ, বল, এগুলো তো ফার্দার আমরা আলোচনা করবো। এখন জাস্ট বল সম্পর্কে একটু বলি, ভেক্টর রাশি বোঝানোর জন্য। ধরো এই একটা বস্তু আছে আমাদের কাছে। এই বস্তুর উপরে মনে করো এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। ঠিক আছে? এ প্রান্ত থেকে আমি 5 নিউটন বল দিচ্ছি, বি প্রান্ত থেকে আমি 10 নিউটন বল দিচ্ছি। বল মানে ধরো ঠেলা দিচ্ছে আর কি। তাহলে এর মান কম, এর মান বেশি, বস্তুটা আলটিমেটলি যাবে কোন দিকে? এর দিকে, তাই তো? যদি উল্টা হয়, ধর এই পাশে থেকে দিচ্ছি আমরা 10 নিউটন, এই পাশ থেকে দিচ্ছি ধরো 5 নিউটন, তখন কোন দিকে হবে? বি এর দিকে। দেখো, এ এর দিকে যখন যাচ্ছে, তখন বস্তুটা যদি এখানে থাকে, একটু পরে দেখাচ্ছে এখানে আসবে, তারপর এখানে, তারপর এখানে, তারপরে যদি ক্রমাগত বল প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে এর চলনটা হচ্ছে যে এ এর দিকে। যদি দ্বিতীয় ঘটনা হয়, তখন দেখা যাচ্ছে যাবে বি এর দিকে। মান কিন্তু দুইটারই সেম। তো দুইটারই মান সেম হওয়া সত্ত্বেও দুইটা বস্তু যাচ্ছে কি? দুইটা ভিন্ন ভিন্ন দিকে যাচ্ছে। তার মানে এগুলোই হচ্ছে যে আসলে ভেক্টর রাশি, যেখানে মান তো আছে, মানের পাশাপাশি কোন দিকে পড়ছি সেই দিকটাও একটা প্রভাব ফেলে। ঠিক আছে? আশা করি তোমরা স্কেলার ও ভেক্টর রাশি বুঝতে পেরেছো। তোমাদের জন্য ফিজিক্সে মোটামুটি এতটুকুই আছে। হায়ার ম্যাথে সমতলীয় ভেক্টর নামে একটা অধ্যায় আছে, সেখানে কিছুটা বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেখি এবার পার্থক্য দেখি। তাহলে স্কেলার রাশির শুধুমাত্র মান আছে, ভেক্টর রাশির মান ও দিক উভয় আছে।
স্কেলার রাশির মান কখনো পরিবর্তন হবে শুধুমাত্র মানের, কারণ এর আছেই শুধু মান। তাহলে এই রাশির যদি মান পরিবর্তন করতে হয় তাহলে এর মানটা পরিবর্তন করা লাগবে। আর ভেক্টর রাশি আছে কি কি? মান আছে প্লাস দিক আছে। তাহলে যদি মানের পরিবর্তন হয় তাহলে তো ভেক্টর রাশি অবশ্যই পরিবর্তন হবে। যদি দিকের পরিবর্তন হয় তাও পরিবর্তন হবে। আবার দুইটাই যদি পরিবর্তন হয় তাও এর রাশির মান চেঞ্জ হবে। এবার আসি আমরা স্বাভাবিক গাণিতিকে যোগ বিয়োগ গুণ ভাগ। তো যোগ বিয়োগ স্কেলার রাশির ক্ষেত্রে খুবই স্বাভাবিক যে যোগ বিয়োগ আছে ওগুলো মেনে চলে। যেমন 5 + 5 10, 5 + 2 12, এই যে স্বাভাবিক যে গাণিতিক নিয়মে যোগ বিয়োগ হয় সেগুলো স্কেলার রাশি মেনে চলে। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে এই কাজটি হয় না। ধরো এইদিকে একজন 5 নিউটন বল দিচ্ছে, এইদিকে একজন 10 নিউটন বল দিচ্ছে। একটু আগে যেটা দেখলাম, এই দুইটা রাশির লব্ধি কত হবে? মানে এই দুইটা বলের লব্ধি কত হবে? দেখো, একে অপরের বিপরীত দিকে যাচ্ছে না, তখন কিন্তু এই দুইটার লব্ধি বা যাকে আমরা রাশির সমষ্টি বলি সেই মান কিন্তু হবে অনলি 5। সরি, কত হবে তাহলে? 5 নিউটন। তাহলে এই 5 আর 10 যোগ করলে অ্যাকচুয়ালি আসার কথা ছিল কত আমাদের? 15। কিন্তু এখানে আসছে কত? 5 নিউটন। ঠিক আছে? তো এটা হচ্ছে যে পার্থক্য। ভেক্টর রাশি সরাসরি গাণিতিক যে যোগ বিয়োগ আছে সেগুলো মেনে চলে না। এগুলো মেনে চলে কি জ্যামিতিক বা ভেক্টর নিয়মে যোগ বিয়োগ। বোঝা গেছে? এগুলো একটু পার্থক্যগুলো একটু মুখস্থ রেখো। 2 মার্কের কোশ্চেন আসলেও আসতে পারে। ঠিক আছে? তো নং প্রশ্নের জন্য। এবার আসি আমরা দূরত্ব ও সরণ। দূরত্ব জিনিসটা কি? দূরত্ব হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যদি হয়, তাহলে যে পরিবর্তনটা সে করেছে, অবস্থানে যে পরিবর্তনটা করছে, সেই পরিবর্তনের মানকে বলা হচ্ছে দূরত্ব। যেমন ধরো, আমরা একটা উদাহরণ নিই। এ বিন্দু, বি বিন্দু, সম্পূর্ণটা স্ট্রেট লাইন না নিয়ে আমরা বাঁকা নিই। আমার নেওয়া যায় এরকম, এ বি সি, আর এইটা হচ্ছে আমাদের ডিবি। এর মান মনে করো 2, এর মানও 2, এটা ধরো 1, আর এ থেকে ডি এর যে মান এটা সে ধরে নাও 3 মিটার। ঠিক আছে? এখন দূরত্ব জিনিসটা কি? দূরত্ব হচ্ছে যে পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। এখন ধরো কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তি ধরো সে আছে এ বিন্দুতে, এ বিন্দু থেকে সে এইভাবে ব্যক্তিটা হেঁটে হেঁটে যাচ্ছে, ও ছিল বি বিন্দুতে, বি থেকে হেঁটে হেঁটে গেল সি তে, সি থেকে হেঁটে গেল সে ডি তে। তাহলে এই অংশে অতিক্রমের সময় সে 2 মিটার গেছে, বিসি তে গেছে 2 মিটার, সিডি তে গেছে 1 মিটার। টোটাল দূরত্ব কত হলো? 5 মিটার। তাই তো? এটা হচ্ছে যে দূরত্ব। অর্থাৎ সময়ের সাথে সে টোটাল যতটুকু দূরত্ব মানে অবস্থান অতিক্রম করবে সেই অবস্থানের দৈর্ঘ্যকে হচ্ছে যে দূরত্ব বলে। ঠিক আছে? এবার সরণ কি? সরণ কাইন্ড অফ সেম, বাট এই দূরত্ব যে দিক থেকেই তোমার অবস্থান পরিবর্তন হোক না কেন, যেদিকে অবস্থান পরিবর্তন হোক না কেন, আমরা এখানে শুধুমাত্র মান পরিমাপ করব দূরত্বের ক্ষেত্রে। ঠিক আছে? যেহেতু শুধু মান পরিমাপ করা হচ্ছে, তো এটি হচ্ছে একটা স্কেলার রাশি। সরণের ক্ষেত্রে কি? সরণের ক্ষেত্রে আমরা অবস্থার পরিবর্তন হিসাব করি, কিন্তু এই অবস্থান পরিবর্তনের হিসেব করার ক্ষেত্রে আমরা এখানে পরিমাপ করি যে বস্তুটার আদি অবস্থা কোথায় ছিল এবং শেষ অবস্থা কোথায় ছিল, অর্থাৎ শুরুতে কোথায় ছিল এবং শেষ অবস্থানে সে কোথায় ছিল। তো আমরা যে উদাহরণটা আমরা এখানে দিচ্ছি, এখানে বস্তুটা ছিল প্রথমে কোন জায়গায়? এ তে। একদম তার যাত্রা শেষ হচ্ছে কোথায়? ডি তে। তাহলে এ হচ্ছে তার এখানে শুরুর বিন্দু বা শুরুর অবস্থান বলতে পারো। আমরা বলতে পারি এটাকে আদি অবস্থান।
আদি মানে হচ্ছে যে শুরু, হ্যাঁ? এইটা হচ্ছে যে তার শেষ অবস্থান। ঠিক আছে? তো সরণের ক্ষেত্রে এই যে আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্বটা আছে, এইটাই হচ্ছে যে আমাদের সরণ। এবং এক্ষেত্রে দিক কোন দিকে হবে? শুরু থেকে শেষ দিকে, অর্থাৎ এ থেকে ডি এর দিকে। বোঝা গেছে? তাহলে সরণ কি? সরণ হচ্ছে যে এক ধরনের দূরত্ব, মানে মান হচ্ছে যে এই ধরনের দূরত্বের মতো, মানে ডিরেক্ট দূরত্ব না কিন্তু। তো যেহেতু সরণের মান আছে এবং দিক আছে, তো সরণ হচ্ছে আমাদের কি রাশি? ভেক্টর রাশি। ঠিক আছে? ওকে, এবার আমরা আরেকটু দেখি। ওই উদাহরণটাই ধরো, যদি আরেকটু আমরা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের শুরুর, এখানে ধরো আরেকটা বিন্দু আছে বি, এটা সি। সেম একইভাবে এখানে নিলাম 2, এখানে নিলাম ধরো 3, এখানে নিলাম 1। এবং আমরা যদি এ থেকে ডি এ সরল রৈখিক দূরত্বটা যদি মাপি, মনে করো 3 মিটার, তাহলে আমাদের যদি বলে যে এ থেকে এ বি সি ডি পথে কোনো ব্যক্তি এ থেকে ডি তে গেলে তার দূরত্ব কত এবং সরণ। দূরত্ব যদি আমরা মাপতে চাই, তাহলে দূরত্ব কিভাবে মাপতে হবে? সে টোটাল যতটুকু পথ বা অবস্থান পরিবর্তন করেছে সময়ের সাথে সাথে, তো সে অবস্থান পরিবর্তন করে সে এ তে ছিল, এইভাবে সে আস্তে আস্তে গেছে বি তে। তাহলে এ থেকে বি তে যাওয়ার জন্য সে 2 মিটার অতিক্রম করছে। বি থেকে এইভাবে সে সি তে এসেছে, সেখানে সে অতিক্রম করেছে চিত্র অনুযায়ী 3 মিটার। সেম একইভাবে সি থেকে ডি তে গেছে, যেখানে সে 1 মিটার অতিক্রম করেছে। টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যে তার 6 মিটার। সে ধরে নিই আমরা মিটার এককে আছে। এবার যদি আমরা সরণ নির্ণয় করতে চাই, সরণের ক্ষেত্রে কি দেখছিলাম আমরা? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। এমন না, এই দূরত্ব তো আঁকাবাঁকা হইতে পারে, হ্যাঁ? শুধু দূরত্ব। সরণের ক্ষেত্রে যখন মাপবো তখন এমন আঁকাবাঁকা যদি হয়, তা হবে না। একদম শুরু এবং শেষের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব বা বলা হয় লম্ব দূরত্ব। তাহলে এ থেকে ডি এর পরিমাপ হচ্ছে যে আমাদের 3 মিটার। ঠিক আছে? এ হচ্ছে যে দূরত্ব এবং সরণ। লোকটা কিন্তু এ থেকে ডি তে গেছে, এইভাবে গেছে, তাতে তার দূরত্ব হয়েছে 6 মিটার। কিন্তু যদি আমরা বলি তার সরণ কত হবে, তাহলে আছে। এখন ধরো আরেকটা উদাহরণ যদি দিই আমরা, এ থেকে বি আরেকটা পথ বা রাস্তা আছে, যার দূরত্ব 5 মিটার। কোনো ব্যক্তি যদি এ থেকে বি তে যায়, তাহলে তার দূরত্ব কত হবে? টোটাল যে অবস্থান পরিবর্তন হয়েছে, অর্থাৎ 5 মিটার। সরণ কত হবে? আদি অবস্থা এবং শেষ অবস্থার মধ্যবর্তী সরলরেখিত। তারপর এ থেকে বি, এটা সরলরৈখিক পথ। তো এ থেকে এ মানে হচ্ছে এখানে আদি, আর বি আছে এখানে শেষ অবস্থা, তাই তো? তাহলে আদি থেকে শেষ অবস্থার মধ্যবর্তী দূরত্ব এখানে 5 মিটার। দূরত্ব এবং সরণ এই ক্ষেত্রে সেম হয়েছে, বাট সবসময় যে সেম হবে তা কিন্তু না। দূরত্ব এবং সরণ সমান হতে পারে, বাট দূরত্বের মান সরণের থেকে বেশি হতে পারে বা সমান হতে পারে। So এটাকে আমরা একটু, যদি লিখি, তোমাদের বোঝার সুবিধার জন্য একটু লিখে দিই। দূরত্বের মান সরণের থেকে বেশি হবে, এখানে দেখো বেশি না? আবার রাস্তাটা যদি সম্পূর্ণ সরলরেখিক হয়, তাহলে দূরত্ব এবং সরণের মান সমান হবে। ঠিক আছে? সো এইটা একটু তোমরা মনে রাখার ট্রাই করো। ওকে, এখন দূরত্ব বা সরণ, এই যে দ্বিতীয় যে উদাহরণটা দিলাম না তোমাদের,
লেভেলে যতগুলো ম্যাথ করা হয় আর কি, গাণিতিক সমস্যা যতগুলো আছে বা অঙ্ক আছে, সৃজনশীল প্রশ্ন আছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বলতে অলমোস্ট সব ক্ষেত্রেই বস্তুর গতিগুলো বা ব্যক্তি বা গাড়ি যাই আছে না কেন, সবার গতি সরলরৈখিক হয়ে থাকে। তো তোমরা যখন অঙ্কগুলো করো তখন এই দূরত্ব বা সরণ মানটা সেমই থাকে, এবং ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন তোমাদের আছে এই ক্ষেত্রে যেহেতু দূরত্ব মানে সেম, তারপরে দিক একই দিকে থাকে, সো তোমাদের তেমন কোনো দূরত্ব এবং সরণের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। বোঝা গেছে? এবার এখানে দেখো অ্যাকচুয়াল দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য দেওয়া আছে। কারণ দূরত্ব আছে পথের মোট দৈর্ঘ্য, সরণ আছে আদি ও শেষ বিন্দুর সরলরৈখিক দৈর্ঘ্য। একটু আগে আমরা দেখেছি সবকিছু দূরত্বের এর কোনো নির্দিষ্ট দিক নাই, কারণ এ হচ্ছে স্কেলার রাশি, যে কোনো দিক থেকে আসতে পারে। আবার সরণ আছে যে নির্দিষ্ট দিক আছে, পথের উপর নির্ভর করে। আর সরণ নির্ভর করে কিসের উপর? শুধু পথের উপর নির্ভর করে না, নির্ভর করে কিসের উপরে? অবস্থানের উপর। মানে আদি অবস্থান আর শেষ অবস্থান, আদি অবস্থান ও শেষ অবস্থান। তোমাদেরকে আমি আরো একটা দুইটা ক্রাইটেরিয়া দেখাই। ধরো একটা বৃত্তাকার পথ আছে বা উপবৃত্তাকার, যাই হোক। সো এই বিন্দু থেকে একজন ব্যক্তি এই পথ বরাবর সম্পূর্ণ করে আবার এই বিন্দুতে ফিরে এসেছে। সো এই পরিধি সে যদি ধরি আমি 8 মিটার, ধরো পরিধি হচ্ছে 8 মিটার, ঠিক আছে? পরিধি যদি আমার 8 মিটার থাকে, তাহলে লোকটির দূরত্ব হচ্ছে টোটাল, সে 8 মিটার তো হেঁটেছে, তাই তো? টোটাল পথ যে দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, তো দূরত্ব হচ্ছে 8 মিটার। সরণ কত হবে বলো? কি আন্দাজ করতে পারছো এখানে সরণ কত হবে? দেখো, যে বিন্দু থেকে শুরু করছিল সেই বিন্দুতেই ফিরে এসেছে, তাহলে আদি বিন্দু এই জায়গায় আমরা তো বলতে পারি না যে আদি বিন্দু সমান শেষ বিন্দু। একই অবস্থানে যেহেতু ফেরত এসেছে, তো আদি আর শেষ বিন্দু যেহেতু একই, এদের মধ্যবর্তী তো কোনো মানে দূরত্ব আর নাই, আছে নাকি? তো সেই যেহেতু কোনো দূরত্ব নাই, এটাকে আমরা প্রকাশ করি কত দিয়ে? 0। এখানে বলা যায় যে সরণ হচ্ছে 0 মিটার বা কোনো সরণ নাই। ঠিক আছে? বোঝা গেছে? সো পরবর্তী অংশে আমরা অতিক্রম করি। এবার আছে দ্রুতি ও বেগ। সেম একইভাবে এখানে দ্রুতি হচ্ছে আমাদের স্কেলার রাশি, আর বেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। কেন কিভাবে এগুলো সবই বলছি। তো দ্রুতি আর বেগ সিমিলার কাইন্ড অফ রাশি। পার্থক্য হচ্ছে যে এখানে শুধু মেইন যে পার্থক্য, তা হচ্ছে একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। সো দ্রুতি এসেছে মূলত দূরত্ব, যে অংশটা ছিল সেই দূরত্বের সাথে রিলেটেড। বেগ হচ্ছে সরণের সাথে রিলেটেড। তো বেগ যেহেতু সরণের সাথে রিলেটেড, সরণ যেহেতু ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি থেকে প্রাপ্ত হওয়ার কারণে বেগ হচ্ছে এখানে আমাদের ভেক্টর রাশি। দ্রুতি যেহেতু দূরত্ব থেকে এসেছে, দ্রুত এবং সরি দূরত্ব যেহেতু স্কেলার রাশি, সেক্ষেত্রে আমাদের দ্রুতিও এখানে স্কেলার রাশি হয়েছে। এখন দ্রুতি বলতে কি বোঝাচ্ছে? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে, অবস্থানের জায়গায় তুমি দিতে পারো দূরত্ব পরিবর্তনের হারকে, আরো বেটার। হ্যাঁ, সময়ের সাথে কোনো বস্তুর দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে। বেগ কি জিনিস? সময়ের সাথে নির্দিষ্ট দিকে, যেহেতু ভেক্টর রাশি তাহলে তো দিক তো থাকবে, তাহলে সময়ের সাথে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। ঠিক আছে? অর্থাৎ সরণের হারকে বেগ বলে। এটা বলা যায় অবস্থানের পরিবর্তন না বলে আমি এটাকে এভাবে লিখতে পারতাম যে সময়ের সাথে, ওয়েট লিখে দিই তোমাদের, সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের বা সরণ পরিবর্তনের হারকে, সরণ পরিবর্তনের
আর কে বেগ, ঠিক আছে। এখন ফিজিক্সে যেখানে তোমাদের পরিবর্তনের হার বোঝায়, হার শব্দের অর্থ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তার সময় দিয়ে ভাগ হয়, সময় দিয়ে ভাগ হবে। যদি বলে ক্রফটের পরিবর্তনের হার, তাহলে ক্রফট ভাগ সময়, ঠিক আছে। তো এটা আর কি মজা করে বললাম। ওকে, তাহলে দ্রুতি এবং বেগ, একটি হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। দ্রুতি এসেছে দূরত্ব থেকে, আর বেগ এসেছে সরণ থেকে। একটু আগে কিন্তু আমরা বলছিলাম যে যদি কোনো বস্তু সরল রৈখিক ভাবে যায়, তাহলে তার দূরত্ব এবং সরণের যে মান আছে তা সেম, তাই তো। তো একটি দূরত্ব এবং সরণের মান যদি সেম হয়, এবং তোমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় এরকমের সিনারিও দেওয়া থাকবে যে দূরত্ব এবং সরণ মানগুলো সেম, সেক্ষেত্রে বেগ এবং দ্রুতির মধ্যেও তেমন কোনো পার্থক্য হবে না। শুধুমাত্র দিকের পার্থক্য, এবং অঙ্ক করার সময় আমাদের দিকের পার্থক্য তোমাদের লেভেলে তেমন কোনো গুরুত্বপূর্ণ না, যেহেতু সব একই দিকে চলে। তো বেগকে সাধারণত প্রকাশ করা হয় ভি দ্বারা, কারণ ইংরেজিতে বেগের ইংরেজি শব্দ আছে ভেলোসিটি, ভেলোসিটি। সো সেখান থেকে আর কি ভিটাকে আনা হয়েছে। আবার বেগকে বিভিন্ন নামেও নামকরণ করা যেতে পারে, যেমন ভি নট, ভি 1, ভি 2, ভি 5, ভি টি। আমাদের ইচ্ছা আর কি আমরা এই যে আহ, দুইটা তিনটা আলাদা আলাদা বেগকে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের প্রতীক সেখানে অ্যাড করতে পারি। এবং তোমাদের বইতে আহ, বেশিরভাগ ক্ষেত্রে দুইটা বেগের কথা বলা হয়েছে, একটা হচ্ছে আদিবেগ এবং আরেকটি হচ্ছে শেষ বেগ। আদিবেগকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, এবং শেষ বেগকে প্রকাশ করা হয়েছে ভি দ্বারা। এটা তেমন কিছু না, এটা জাস্ট নিজেদের সুবিধার্থে প্রতীক ব্যবহার করেছে। তবে বেগকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয়। তবে যদি সেখানে আদিবেগ এবং শেষ বেগ আসে, তা আদিবেগকে আমরা স্পেশালি ইউ দ্বারা প্রকাশ করছি, আর শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। এখন আমরা কি দেখছিলাম যে অবস্থান পরিবর্তনের হার, যদি দ্রুতি হয় তাহলে দূরত্ব পরিবর্তনের হার, আর বেগ হলে সরণ পরিবর্তনের হার। আমরা তাহলে বেগ ভি সমান লিখতে পারি সরণ পরিবর্তন, সরণ পরিবর্তনের হার। একটু আগে বলছিলাম কোনো কিছু পরিবর্তনের হার মানে তাকে সময় দ্বারা ভাগ করা, তাহলে সময়, ঠিক আছে। এখন সরণ বা দূরত্ব দুইটা, যেহেতু তোমাদের এখানে মান সমান হবে, দুইটাকে আমরা এখানে এস দ্বারা প্রকাশ করব, এবং সময়কে প্রকাশ করা হয় ছোট হাতের টি দ্বারা। তো আমরা এখানে তাহলে লিখতে পারি ভি সমান এস বাই টি। এখন এখানে এস বাই টিও লেখা যায়। আবার যদি বলি যে যেহেতু পরিবর্তন বলা হয়েছে, তাহলে পার্থক্য তো দেখাইতে হবে। পার্থক্য দেখানোর জন্য আমরা এখানে ডেল চিহ্ন আনতে পারি। এই যে ত্রিভুজ মতো যে চিহ্নটা আছে একে বলা হয় ডেল, ডেল এস বাই টি, ঠিক আছে। এইটা তোমাদের একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো, যদিও বা আমরা আহ একটু পরে এই সূত্রগুলো নিয়ে একটু বিস্তার আলোচনা করব। চাইলে এখানেও লিখে রাখতে পারো, ঠিক আছে। এবার আমরা পার্থক্যগুলো দেখি। তাহলে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। দ্রুতিতে আহ শুধু বেগের মান প্রকাশ পায়, দিক না। যদি দিকও জানা হয়ে যায় তখন সেই দ্রুতি হয়ে যাবে আমাদের বেগ। বেগের মাধ্যমে দ্রুতির মান ও গতির দিক উভয়ই থাকে। আর দ্রুতি শূন্য হইতে পারে, বৃত্তাকার পথে ঘুরে আদি অবস্থানে ফিরে আসলে দ্রুতি শূন্য হয় না। কিন্তু বেগের ক্ষেত্রে কি হয়, সেটা শূন্য হয়ে যায়। কারণ সরণের ক্ষেত্রে দেখাইছিলাম না, যে বৃত্তাকার পথে যদি ঘুরে আসে, তাহলে কি হয়, এই অবস্থান থেকে ঘুরে যদি আবার এখানে আসে, তাহলে সরণ শূন্য হয়ে যায়। আর সরণ যদি শূন্য হয়ে যায়, তাহলে বেগের মান কি হবে, শূন্য হয়ে যাবে। দেখো, বেগ ইকুয়াল টু সরণ, সরি, বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। যেহেতু সরণের মান শূন্য হচ্ছে, তাহলে শূন্য বাই সময় বা যে কোনো মানে যদি হয়, তাহলে তার রেজাল্ট আসবে কত, শূন্য, তাই তো। কিন্তু দ্রুতির ক্ষেত্রে যেহেতু দূরত্ব পরিমাপ করছি, যে বৃত্তাকার পথে ঘুরলেও দূরত্বের মান তো শূন্য হবে না। দূরত্বের মান যদি শূন্য না হয়,
আর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বিন্দু পরিমাণ সময় লাগলেও তো লাগবে, অর্থাৎ টি বা সময়ের মান থাকবে। এজন্য দ্রুতি কখনো শূন্য হবে না, কিন্তু বেগের মান শূন্য হইতে পারে। ঠিক আছে? দ্রুতির মানে শূন্য হইতে পারে যদি স্থির থাকে। ওকে, একক নির্ণয়। এই যে একক নির্ণয়ের অংশটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা ধরো 3 স্টার দিয়ে রাখতে পারি। যে একক সাধারণত তো মুখস্থ রাখবাই, বাট মুখস্থ করার আগে আমরা অ্যাকচুয়াল প্রসেসটা বোঝার চেষ্টা করি। যে কোনো রাশির একক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের উচিত হবে ওই রাশি সংক্রান্ত মেইন যে সূত্রটা আছে সেই সূত্রটা আগে জানা। যেমন ধরো আমরা যদি বেগের সূত্র বা দ্রুতি সূত্রটা যদি লিখি, বেগ বা দ্রুতি, দিককে আমরা এখন অগ্রাহ্য করছি। দিককে যদি বিবেচনা না নিই, তাহলে বেগ বা দ্রুতি, সো ভি ইকুয়াল টু ডেল এস বাই টি, বা আমরা এখানে শুধু এস বাই টিও লিখতে পারি। এখন একক নির্ণয়ের জন্য সরি আমাদের আগে কিছু মৌলিক একক সম্পর্কে জানতে হবে। কিন্তু এখানে যে 7টা রাশি দেওয়া আছে, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, আলোক ঔজ্জ্বল্য, পদার্থের পরিমাপ, এই 7টা রাশি হচ্ছে যে মৌলিক রাশি। মানে এই 7টা রাশির উপর ভিত্তি করে পৃথিবীতে যত রকমের রাশি আছে সবগুলোকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, আর এই 7টা রাশিকে মৌলিক রাশি কেন বলা হয়? কারণ এই 7টা রাশি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে গঠিত। মানে একটা আরেকটার উপরে ডিপেন্ড করে নাই। যেমন দৈর্ঘ্য কোনো কিছুর মানে কতটুকু লম্বা, কতটুকু পথ আছে, দূরত্ব আছে সেটা পরিমাপ করার জন্য। ভর হচ্ছে যে ওই পদার্থ কি পরিমাণ অণু বা পরমাণু নিয়ে গঠিত হয়েছে, সময়, তারপরে তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, আলোক উজ্জ্বল, পদার্থের পরিমাপ। সো এই যে 7টা রাশি আছে, এই 7টা রাশিকে বলা হয় মৌলিক রাশি। এবং আমাদেরকে এখান থেকে কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। যেমন দৈর্ঘ্য এসআই একক, এসআই বলতে থেকে বোঝা যাচ্ছে আন্তর্জাতিক একক। ঠিক আছে? সো এই এসআই ইউনিট গুলো আমাদের মনে রাখতে হবে, যে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, এবং প্রকাশক যে প্রতীক আছে, যেমন দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ছোট হাতের এম দিয়ে, ভরকে প্রকাশ করা হয় কেজি, সময়কে প্রকাশ করা হয় ছোট হাতের এস দ্বারা। ঠিক আছে? এবং এখানে আমাদের আরেকটা জিনিস মিস গেছে, তা হচ্ছে মাত্রা। মাত্রা দ্বারা বোঝানো হয় যে ওই রাশিটি কতগুলো ভিন্ন ভিন্ন মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। ঠিক আছে? যেমন দৈর্ঘ্যের মাত্রাকে দেওয়া হয় বড় হাতের এম, কারণ সরি ভুল হয়েছে, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে বড় হাতের এল, কারণ এই এল অক্ষরটি নেওয়া হয়েছে লেন্থ থেকে। লেন্থ মানে হচ্ছে যে দৈর্ঘ্য। তারপরে আছে যে ভর, ভরের মাত্রা হচ্ছে এম, কারণ এটা এসেছে মাস থেকে। মাস মানে হচ্ছে ভর। সেম একইভাবে আহ, সময়ের ক্ষেত্রে হচ্ছে যে বড় হাতের টি, কারণ টি ফর টাইম। ওকে, এই যে জিনিসগুলোকে আমাদেরকে জানতে হবে, একটু মুখস্থ রেখো এগুলো ছোট জিনিস। তাহলে মৌলিক রাশি বাদে বাকি যে রাশিগুলো আছে যেগুলোকে আমরা বলি লব্ধি রাশি, লব্ধি রাশি, তো লব্ধি রাশি কি? মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। লব্ধি রাশি বা বলা যায় যৌগিক রাশি। ঠিক আছে? যৌগিক বা লব্ধি রাশি, এগুলো হচ্ছে যে মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। এখন এই লব্ধি বা যৌগিক রাশির একক নির্ণয় করা আমরা শিখবো। প্রসেসটা খুবই সিম্পল। প্রথমে বলছি যে আমরা যে রাশির একক নির্ণয় করতে যাচ্ছি তার যে অ্যাকচুয়াল যে সূত্রটা আছে সেই সূত্রটাকে ফোকাস করতে হবে। ধরো আমরা যদি এখন দ্রুতি বা বেগের একক নির্ণয় করতে চাই, আমরা জানি ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে ভি গঠিত হয়েছে এস এবং টি এর সমন্বয়ে। তাহলে এই যে ভি এর এককও হবে এস এর একক ও টি এর এককের সমন্বয়ে। ঠিক আছে? এস বলতে আমাদের এখানে বোঝাচ্ছে দূরত্ব বা হচ্ছে সরণ। দূরত্ব বা সরণ যাই হোক না কেন, মানগুলো কি দূরত্ব দিয়ে তো প্রকাশ করা হয়, বা এক ধরনের দৈর্ঘ্য। মানে দৈর্ঘ্যের একক কি জানি আমরা? মিটার। আর টি দিয়ে তো সময়কে বোঝানো হয়,
টি এর একক হচ্ছে যে সেকেন্ড। তাহলে ভি এর যে এককটা হবে এখানে ভি এস আর টি এর সমন্বয়ে গঠিত হয়েছে, তাই তো? ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে ভি এর এককও এস এর একক ভাগ টি এর একক। সেম যেই ভাবে এখানে ভি নামক রাশিটা গঠিত হয়েছে, তো ভি এর একক সেম একই প্রসেসে গঠিত। ভি এর একক সমান উপরে ছিল হচ্ছে যে এস, তার এস এর একক মিটার, নিচে ছিল টি, টি এর একক সেকেন্ড। তাহলে এস নিচে আছে, তাই তো? আচ্ছা, এটাকে পড়া হয় মিটার পার সেকেন্ড বা মিটার ভাগ সেকেন্ড, বিভিন্ন ভাবে পড়তে হয়, তবে সবচেয়ে ভালো হচ্ছে যে মিটার পার সেকেন্ড। এখন এই এস যে নিচে আছে এর পাওয়ার কিছু লেখা নেই, তার মানে হচ্ছে পাওয়ার হচ্ছে ওয়ান। তো একে যদি আমি নিচ থেকে উপরে নিয়ে আসি, তাহলে সূচকের নিয়ম অনুসারে ভগ্নাংশ আকারে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যদি নিই, তাহলে পাওয়ারের চিহ্নটা চেঞ্জ হয়। নিচে চলো প্লাস ওয়ান, উপরে গেলে হবে মাইনাস ওয়ান। এই হচ্ছে যে আমাদের বেগ বা দ্রুতির একক। থেকে পড়া হবে কি মিটার পার সেকেন্ড। পার মানে হচ্ছে ভাগ আকারে থাকা, বা তুমি এভাবে পড়তে পারো এম এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আমি সাজেস্ট করবো যে মিটার পার সেকেন্ডটি পড়, শুনতে ভালো লাগে। তো এটা হচ্ছে যে আমাদের দ্রুতি বা বেগের একক। আজকের ক্লাসটা একটু অনেক বেশি থিওরিটিক্যাল আছে, সংজ্ঞা আছে, বিভিন্ন রাশির বর্ণনা আছে। ক্লাসটাতে ম্যাথমেটিক্যাল জিনিস কম, এই কারণে মাঝে মাঝে বোরিং লাগলেও লাগতে পারে, বাট একটু মনোযোগ তো দিতেই হবে না? ওকে, এই গেল হচ্ছে আমাদের একক নির্ণয় করা। এবার আমরা দেখি মাত্রা নির্ণয়। একক যেভাবে নির্ণয় করছি সেম একইভাবে আমরা মাত্রা নির্ণয় করব। জাস্ট একক নির্ণয়ের সময় আমরা এখানে প্রতীক ব্যবহার করেছি এককের, মাত্রা নির্ণয়ের সময় মাত্রার প্রতীক ব্যবহার করি। তাহলে ভি এর মাত্রা, এস এর মাত্রা ভাগ সময়ের মাত্রা। এস বলতে ছিল দূরত্ব বা সরণ, যা এক ধরনের দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মাত্রা কি পড়ছিলাম আমরা? লেন্থের এল। সময়ের মাত্রা টাইমের টি। সেম একইভাবে টি কে যদি উপরে উঠায় তাহলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এবং একে থার্ড ব্র্যাকেটে রাখা উত্তম। এটা গেল হচ্ছে আমাদের মাত্রা, আর এটা হলো আমাদের একক। এর পরবর্তীতে আমরা যতগুলো রাশি পড়বো না কেন, ত্বরণ, বল, চাপ, যত রাশি আছে সবগুলোর একক বা মাত্রা আমরা সেম এই একই প্রসেসে খুবই সহজে বের করতে পারবো। ওকে, সো পরবর্তী টপিকে যাই। এরপরে আছে আমাদের ত্বরণ ও মন্দন। দেখো এই দুইটা জিনিস সেম একই রকম। মেইন হচ্ছে আমাদের এখানে ত্বরণ। ত্বরণের ইংরেজি শব্দ হচ্ছে যে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন থেকে প্রথম অক্ষর হচ্ছে এ। ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। ত্বরণ জিনিসটা আসলে কি? আমরা একটু আগে যে বেগ পড়লাম, এই বেগের মান যদি নির্দিষ্টভাবে বাড়তে থাকে, তাহলে বলা হয় যে যে ওই যে নির্দিষ্টভাবে যে পরিবর্তন আছে, ওই পরিবর্তনের যে হার আছে সময়ের সাথে, সেই হারকে বলা হচ্ছে ত্বরণ। ধরো একটা বস্তু প্রথম 1 সেকেন্ডে তার বেগ আছে 5 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হচ্ছে যে 10, সরি, দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে যে তার বেগ হচ্ছে যে 15 মিটার পার সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডে তার বেগের মান কি 5 করে বৃদ্ধি হচ্ছে, তাই তো? এই যে বেগের যে পরিবর্তনটা হচ্ছে এটা নির্দিষ্ট সিকোয়েন্সে হচ্ছে, তো সময়ের সাপেক্ষে এই বেগের পরিবর্তনের এই হারকে বলা হয় যে আমাদের ত্বরণ। মন্দন কি জিনিস? এই পরিবর্তনটা যদি উল্টো হইতো, ধরো এই পাশ থেকে যদি এদিকে হতো, প্রথম সেকেন্ডে ছিল ধরো 15, দ্বিতীয় সেকেন্ডে হয়েছে 10, তৃতীয় সেকেন্ডে হয়েছে 5, তাহলে কি প্রথমে যে অবস্থা ছিল সেখান থেকে আস্তে আস্তে কমেছে। তো যদি কমতে থাকে তাহলে ত্বরণের যে মান আসে এটা আসে ঋণাত্মক, বা ত্বরণের মানের সামনে একটা মাইনাস থাকে। তো ঋণাত্মক মান যখন আসে ত্বরণের, তখন ওই ত্বরণকে আমরা বলতে পারি মন্দন। ত্বরণ বেসিক্যালি হচ্ছে মন্দনেরই আরেকটা রূপ। মন্দনের যদি ঋণাত্মক মান থাকে, সেই মন্দনকে আমরা স্পেশাল আরেকটা নামকরণ করেছি, তা হচ্ছে মন্দন। ঠিক আছে?
তাহলে কি বলছে, ত্বরণ সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর মন্দন কি হবে? তাহলে বেগ হ্রাস কমে যাচ্ছে যেহেতু, তাহলে সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। ঠিক আছে? এবং মনে রাখবা মন্দন কিন্তু এক ধরনের ত্বরণই, হ্যাঁ? তো মন্দনকে এই জন্য বলা হয় ঋণাত্মক ত্বরণ। এখানে কিছু পার্থক্য দেওয়া আছে। বলছে ত্বরণ বস্তুর বেগ ক্রমশ বৃদ্ধি পায়, আর এই মানটা হয় পজিটিভ, আর এই মানটা হয় নেগেটিভ। সাধারণত ধনাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু মান ধনাত্মক কি আসে, তো প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আর মন্দনকে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সো ত্বরণ বলেছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। ধরে আমরা ধাপে ধাপে শিখি, হ্যাঁ? একটা কথা ছিল ভিতরে কি, বেগের পরিবর্তন। আচ্ছা, বেগকে আমরা প্রকাশ করছি ভি দ্বারা, বেগের পরিবর্তনকে আমরা প্রকাশ করবো ডেল ভি দ্বারা, তাই তো? এখন ধরো এই অবস্থান থেকে কোন বস্তু বি অবস্থানে গেছে, এখান থেকে সে শুরু করেছে, তাহলে এটা হচ্ছে তার আদি অবস্থা। আদি অবস্থায় যে বেগ আছে তা হচ্ছে আদি বেগ। শেষ অবস্থানে যে বেগ আছে তাকে বলা যায় শেষ বেগ। তাহলে আমরা যদি এখন বেগের পরিবর্তন লিখতে চাই, যে কোনো কিছুর পরিবর্তন আমরা যখন লিখবো, তো তখন আমাদের একটা কাজ করতে হবে কি, শেষের যে অবস্থানটা আছে শেষ অবস্থান থেকে অলওয়েজ আমরা আদি অবস্থানটা বিয়োগ করব। পরিবর্তন সমান লেখা যাবে, যদি এখানে লিখি যে পরিবর্তন সমান আমরা লিখতে পারবো শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। ঠিক আছে? এই হচ্ছে আমাদের যে কোনো কিছুর পরিবর্তন। মানে যে রাশির পরিবর্তন চাচ্ছি সেই রাশির যদি দুইটা অবস্থা থাকে, তার সর্বশেষ বা ফাইনাল অবস্থা থেকে আমরা তার একদম শুরু যে অবস্থা ছিল সেই অবস্থাটা বাদ দিলে আমরা ওই রাশির পরিবর্তন করবো। যেহেতু এখানে আমরা বেগের পরিবর্তন চাচ্ছি, ডেল ভি সমান আমরা লিখতে পারবো শেষ বেগ মাইনাস আদি বেগ, তাই তো? তো বলো তো শেষ বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আচ্ছা, আমরা আরেকটা লাইন লিখি, লিখতে পারবো শেষ বেগ মাইনাস আদি বেগ। তো শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, আর আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। এটা গেল হচ্ছে যে আমাদের ডেল ভি এর মান। সাইড করে দিই, তাহলে একটু জায়গা বেড়ে যাবে আমাদের। ত্বরণ কি ছিল? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। এটা গেল হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে বেগ, বেগের পরিবর্তনের হার। বেগ পরিবর্তনের হার বলতে তখন কি বোঝাবে? ডেল ভি। বেগ পরিবর্তন হার মানে আছে সময় দ্বারা ভাগ করা। এই যে বেগ পরিবর্তনের যে হার, একে আমরা বলছি ত্বরণ, যাকে আমরা প্রকাশ করছি এ দ্বারা। ত্বরণ এ সমান ডেল ভি বাই টি, বা ডেল ভি সমান আমরা পাইছি ভি মাইনাস ইউ। ত্বরণের সূত্র হচ্ছে আমাদের এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে? এটি হচ্ছে আমাদের ত্বরণ নির্ণয়ের সূত্র। দেখেছো? ক্লাসটা আশা করি সুন্দর লাগছে। দেখো তাহলে এই গেল হচ্ছে যে আমাদের ত্বরণ। বন্ধনের ক্ষেত্রে কি আসবে? বন্ধনের ক্ষেত্রে জাস্ট এই মান যখন আমরা বের করব, তখন এ সমান মান, সামনে একটা মাইনাস আসবে। ঠিক আছে? সূত্র কিন্তু সেম একই, সূত্র কোনো আলাদা সূত্র নাই। অনেকে অবশ্য আবার আলাদা করে বানায়, বাট দরকার নাই, তোমরা এটা করেই এটা দিয়ে কাজ করবা। এবার আসো আমরা অন্যান্য সূত্রগুলো মানে
দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশে আমাদের যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো আমরা দেখি এবং এই সূত্রের আলোচনাই হচ্ছে এই ক্লাসের শেষ। দ্বিতীয় ক্লাসে আমরা এই সূত্রের উপর ভিত্তি করে গাণিতিক সমস্যা সমাধান করব। সো প্রথমে আমরা যখন বেগ পড়ছিলাম, তো বেগ ভি সমান আমরা পাইছিলাম এস বাই টি। এখন এই বেগের মান কখন পাবা? যদি কোনো ব্যক্তি এ অবস্থান থেকে বি অবস্থানে যায় এবং ক্রমাগত যদি এ থেকে বি তে যাওয়ার ক্ষেত্রে তার ভি সবসময় সমান থাকে। যেহেতু এখানে বেগ আছে একটা আছে, এ থেকে ভি তে যাওয়ার জন্য বেগের মান ভিন্ন ভিন্ন হওয়া যাবে না, একটা বেগই থাকতে হবে, মানে মান একই থাকতে হবে। যদি বেগের মান চেঞ্জ হয়ে যায় তখন আমাদের এটা আলাদা আলাদা ভাবে করতে হবে, তাই তো? আচ্ছা, ধরো এখানে সি নিলাম, ডি নিলাম। এই অংশ মনে করো ওই ব্যক্তি যাচ্ছিল ভি এ বেগে, এই অংশে যাচ্ছিল ভি সি বেগে, এই অংশে যাচ্ছে ভি বি বেগে। তিনটা জায়গায় তিনটা বেগ আছে, তিনটা পোর্শন, তিনটা আলাদা আলাদা বেগ আছে। এই পোর্শনের জন্য আমাদের লিখতে হবে না ভি এ ইকুয়াল টু এস, এই অংশের এস, যতটুকু দূরত্ব ততটুকুর বেগ, তাহলে এস এসি ভাগ টি। এই অংশের জন্য আমাদের লিখতে হবে না ভি সি ইকুয়াল টু এস, দূরত্ব কতটুকু, এই অংশের জন্য বেগ নিয়েছি আমরা, তাহলে এই অংশে যে দূরত্ব আছে সে দূরত্ব নেব, এস অফ সিডি ভাগ সিডিতে যে সময় লাগছে, সি থেকে ডিতে যেতে যে সময় লাগছে সে সময় দ্বারা আমরা এখানে ভাগ করব। সেম একই ক্ষেত্রে প্রথমটাতে এসি দ্বারা ভাগ। 3 নম্বরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সরি, ভি বি ইকুয়াল টু, তাহলে ভি বি কোন জায়গা থেকে কোনটুকু, টি থেকে বি, তাহলে এস ডিবি টি অফ ডিবি। এখন তো এখান থেকে কিন্তু একটা বিষয় ক্লিয়ার হলো যে যখন আমরা এই সূত্রটা ব্যবহার করছি তখন যে দূরত্বটুকু নেব সেই দূরত্বে ভি এর মান সবসময় সেম থাকতে হবে, ভি এর মান আলাদা হতে পারবে না। তো ভি এর মান যদি সেম থাকে, তো সেম থাকার যে নাম এটাকে বলা হয় সমবেগ। সম মানে সমান, আর বেগ মানে তো বেগ। ঠিক আছে, তো এটা একটু মুছে দিই আমরা। বেগের ক্ষেত্রে আমাদের এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, এক হচ্ছে যে সমবেগ আর একটা হচ্ছে সমবেগ না। সমবেগ না হলে সেখানে যদি বেগের মান বাড়তেই থাকে আস্তে আস্তে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে যদি বাড়তে থাকে, তাহলে সেখানে ত্বরণ থাকবে এবং সরণ থাকবে। ত্বরণ যদি না থাকে আর বেগের মান যদি সমান থাকে তাহলে তাকে বলবো আমরা কি, সমবেগ। তাহলে ভি ইকুয়াল টু ছিল আমাদের এস বাই টি, মানে যদি এটাকে আর গুণ করি, ধরে ভি এর নিচে কিছু ছিল না তাহলে ওয়ান, এস এর সাথে ওয়ান গুণ হবে না, তাহলে এস ইকুয়াল টু ভি টি। এটা গেল হচ্ছে আমাদের আরেকটা সূত্র। এই সূত্রকে আমরা বলবো কি, সমবেগে দূরত্ব নির্ণয়ের সূত্র। এস ইকুয়াল টু এখানে দূরত্ব বা সরণের মান, হ্যাঁ, শুধু মান কিন্তু, আর টি ইকুয়াল টু তো সময়, আর ভি ইকুয়াল টু বেগ। তবে কোন ধরনের বেগ হবে এখানে? ভি ইকুয়াল টু সমবেগ। সমবেগ মানে যেখানে বেগের মান চেঞ্জ হবে না, বেগের মান সেম থাকবে, তাকে বলা হয় সমবেগ। এখন সব সময় তো আর বেগের মান সমান থাকবে না, তাই না? সে ধরো আমি এরকম একটা আঁকা বাঁকা পথে এ বি সিডি, এই যে এ বি সিডি হয়ে এ থেকে আমি ডি এর দিকে যাচ্ছি। এখন ধরো এটা একটু উঁচু রাস্তা, এই উঁচু রাস্তায় যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমার গতি কমে যাবে, তার মানে বেগ কি কমে যাবে। আবার এই উপর থেকে যখন নিচের দিকে আসবো তখন আমার বেগের মান বৃদ্ধি পাবে। আবার এই নিচ থেকে উপরে ওঠার সময় আবার কিছু কমবে। আবার এখানে একটু ঢালু, এই অংশের থেকে এখানে একটু ঢালু কম, তাহলে এখানে একটু কম, বেগের মান এখানেও বৃদ্ধি পাবে, বাট এই অংশে যে পরিমাণ বৃদ্ধি পাবে এখানে দেখা যাচ্ছে তার থেকে কম পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বা রাস্তাতে বিভিন্ন ধরনের ভাঙাচোরা ইত্যাদি বিভিন্ন কারণবশত আমরা কখনোই বা বেশিরভাগ ক্ষেত্রে সমবেগে বা একটা
নির্দিষ্ট বেগ মেইনটেইন করে সবসময় চলতে পারি না। বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা গাড়ি স্টার্ট দিয়ে আমরা তার গতি বাড়াচ্ছি। তো নির্দিষ্ট গতি যখন বাড়াইতেই থাকি, তখন তো একটা নির্দিষ্ট সেকেন্ড পর পর তার বেগের মান বৃদ্ধি পায়। সেক্ষেত্রে কোন ধরনের সূত্র? সমবেগের সূত্র তো আর হবে না, তাই না? এখন আমরা দেখব যে ওই সকল ক্ষেত্রে আমরা কোন কোন সূত্র কাজে লাগাইতে পারি। এখন আমাদের এই অংশে আমরা কিন্তু ২ টা বেগ নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে কি আদি বেগ, আর একটা হচ্ছে শেষ বেগ। আমাদের এখানে বেগ আছে ২ টা। একটা হচ্ছে আদি বেগ u, আর একটা হচ্ছে শেষ বেগ v। এখন কোনো ব্যক্তি যদি এই ২ টা বেগ নিয়ে একটা রাস্তা দিয়ে যায়, তো আমরা জানি আছি যে s = vt, যেখানে এইটা হচ্ছে সমবেগ। সমবেগ যদি না থাকে, তো আমাদের এখানে বেগ একটাই ব্যবহার করতে হবে। এখানে বেগ হচ্ছে ২ টা। তো ২ টা বেগ তো আর এখানে ব্যবহার করতে পারবো না, তাই না? এই ২ টাকে আমাদের একটি বেগে কনভার্ট করতে হবে। কিভাবে করা যায়? আমরা যদি এই ২ টা বেগের গড় ব্যবহার করি, তাহলে এই ২ টা বেগ থেকে যে গড় মান পাবো, সে মানটা তো একটা বেগ হবে, তাই না? আমরা এখান থেকে বের করতে পারি গড় বেগ। গড় বেগকে আমরা বড় হাতের ভি দ্বারা প্রকাশ করলাম। ইউ প্লাস ভি বাই টু। যেহেতু ২ টা বেগ যোগ করেছি তাই ২ দিয়ে ভাগ। যদি ৩ টা বেগ যোগ করা লাগতো আমাদের, তাহলে ৩ দ্বারা ভাগ করতে হবে। বেসিক গড় নির্ণয়ের বিষয় আরকি। তাহলে এই জায়গায় এবার আমরা লিখতে পারবো এস ইকুয়াল টু বড় হাতের ভি ইন্টু টি, বা ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তাহলে এই যে অংশটা আমাদের আসলো, এটা আমাদের নতুন আরেকটা সূত্র। ঠিক আছে, এটা কখন ব্যবহার করব? এইটা তখনই ব্যবহার করব যখন ২ টা বেগের মান, আদি বেগ এবং শেষ বেগ, ২ টা আলাদা আলাদা মান থাকবে এবং দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে? এইবার সে ধরো একজন ব্যক্তি ইউ আদি বেগে যাত্রা শুরু করেছে। সময় দেওয়া আছে এই সময়তে সেটা নির্দিষ্ট স্থানে পৌঁছায়ছে। এখানে যে শেষ বেগ কত, এই বেগের মান আমাদের দেওয়া নাই। আগে যে সূত্রটা আমরা করছিলাম, এখানে তো আদি বেগ শেষ বেগ ২ টা মানই জানা দরকার। কোনো কারণে যদি সবসময় তো শেষ বেগের মান যে জানা থাকবে তা তো না। তাহলে এমন সূত্র এবার লাগবে যেখানে শেষ বেগ নাই। দেখো, ত্বরণের সূত্র পড়ছিলাম না? a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এখান থেকে আবার তোমাদের বইতে আলাদা করে একটা সূত্র লিখে দিয়েছিল, তো একই সূত্র। এর নিচে কিছু নেই, মানে 1 আর গুণ করো। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ ইন্টু টি। ভি কে ওই পাশে পাঠাও, সরি, মাইনাস ইউ আছে এই পাশে গেলে প্লাস ইউ, প্লাস ইউ প্লাস এ টি। এইটার এটা কিন্তু সেম সূত্র, হ্যাঁ, আলাদা কিন্তু কোনো সূত্র নেই, জাস্ট নিজেদের ব্যবহারের জন্য এটাকে এইভাবে লিখেছি। তুমি চাইলে ডিরেক্টলি এটাই ব্যবহার করতে পারো। এখন একটু আগে আমরা যে সূত্র পড়ছিলাম, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এই সূত্রে যদি ভি এর মান জানা না থাকে, আমরা তো আর বারবার সূত্রের গুলো এরকম বানায় বানায় নিয়ে ম্যাথ করতে পারবো না, তাই না? So, আমাদের কিছু সূত্র এইভাবে কমপ্লিট করে বানায় রাখতে হবে, যা আমরা পরবর্তীতে যেন সরাসরি ম্যাথে ইউজ করতে পারি। তো আমরা এখন সেই সূত্রগুলো বানানো শিখছি। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে না, হ্যাঁ, যে সূত্রটি কিভাবে আসলো, সূত্রে প্রতিপাদন করো। বাট যারা একটু ভালো পড়াশোনা করতে চাও, মোটামুটি একটু সব বিষয়ে একটু জানার চেষ্টা করো, তাদের ক্ষেত্রে একটু দেখে রাখা ভালো আর কি। ঠিক আছে? তাহলে এই ভি এর জায়গায় আমরা চাইলে এই ভি এর মানটা বসে দিতে পারি। এই ভি এর যে মান আছে তার ভিতরে তার কোনো ভি নাই। এস ইকুয়াল টু ইউ প্লাস এই ভি এর জায়গায় আমরা এখানকার ভি এর মান বসাই। ঠিক আছে? এই ভি এর জায়গায় ভি এর এই মানটা বসাই। তাহলে ইউ প্লাস এ টি ভাগ ছিল টু ইন্টু টি। তাহলে ইউ প্লাস ইউ টুয়াইস ইউ প্লাস এ টি বাই টু, তার সাথে গুণ ছিল টি।
এই 2 দিয়ে এবার এই অংশ আর এই অংশ দুইটা অংশকে ভাগ করে দেখি। 2u/2 তার সাথে টি গুণ আকারে ছিল, 2 আর 2 কাটা, তাহলে দেখছি ইউ প্লাস এই 2 কে যদি আলাদা করে লিখি তাহলে হাফ এটি, আর এর সাথে গুণ ছিল টি। টি যেহেতু দুইটার সাথে গুণ আছে তাহলে একবার ইউ এর সাথে গুণ হবে আর একবার হাফ এটির সাথে গুণ হবে। ইউ এর সাথে গুণ করলে ইউ টি হাফ এ, এখানে একটা টি ছিল আর একটা টি দ্বারা গুণ করলে টি তার স্কোয়ার। এই পেলাম আমরা এস ইকুয়াল টু ইউ হাফ, সরি, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই হলো আমাদের নতুন আরেকটা সূত্র। এখন এই সূত্রে আরেকটা বিষয় খেয়াল করো যে এই সূত্রে আমাদের এ আছে কিন্তু একটা, হ্যাঁ, মানে এর মান যখন আমরা বসাবো তখন অবশ্যই যেই দূরত্বের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা করছি সেই দূরত্বে সেম ত্বরণ থাকতে হবে বা এ থাকতে হবে। তো সেম ত্বরণ মানে কি? সমত্বরণ। তো আমরা এটাকে বলতে পারি সমত্বরণে সূত্র বা সমত্বরণে দূরত্ব নির্ণয়ের সূত্র। ঠিক আছে? এবার আরেকটা দেখি। মানে আমরা আরেকটু যদি রিক্যাপ করি তো প্রথমে পাইছি আমরা সমবেগের সূত্র এস ইকুয়াল টু ভিডি, তারপরে গড় বেগ ব্যবহার করে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, তারপরে সমত্বরণের সূত্র পাইছি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু সময় ছিল, যে টি ছিল। এখন সব সময় যে আমাদের কোন একটা পরিমাপের ক্ষেত্রে সময় জানা থাকবে তারও তো কোনো গ্যারান্টি নেই, আছে নাকি? তাহলে এইবার আমরা চেষ্টা করি সময়টাকে বাদ দেওয়ার। ঠিক আছে? তো আমরা আরেকটা সূত্র পড়ছিলাম, সরি, ত্বরণের সূত্র ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, আচ্ছা তোমাদের জন্য এটা আলাদাই করি, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, এ স্কোয়ার প্লাস টু এ বি, সরি লেখাগুলো একটু অন্যরকম হয়ে গেছে, টু এ বি প্লাস এই সম্পূর্ণটা আছে বি, বি তার স্কয়ার। কি কি থাকছে আমাদের? ইউ স্কোয়ার প্লাস, একটু সাজায় লিখি, টু ইউ এ টি প্লাস বি স্কোয়ার টি স্কোয়ার। এখন যদি খেয়াল করো এই অংশটার আমরা টি বাদ দেবো, তাই তো? এইটি, এইটি এগুলোকে বাদ দিতে হবে। তো একটা জিনিস দেখো তো, এখানে ইউ এর সাথে টি গুণ আছে, এখানে এ টি আছে, এই যে এইরকম আসছে না অনেকটাই, যে ইস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। সরাসরি এরকম নয়, বাট এখানে যেমন ইউ এর সাথে টি ছিল, এখানে ই এর সাথে টি আছে, এর সাথে টি স্কোয়ার আছে, আছে না? এখানে ঝামেলাটা কি? ঝামেলা হচ্ছে যে এ অংশ আছে, এ একটা বাড়তে, এখানে একটা এ থাকার কথা, দুইটা এ আছে, তার মানে এখানে আর একটা এ বাড়তি আছে। তো যেহেতু বাড়তি আছে এটাকে সরাই ফেলি। কেমন সরানো যায়? কমন নিয়ে নাও, ইউ স্কোয়ার প্লাস ও আরেকটা জিনিস, এই অংশে আমাদের কিন্তু টু নাই, এখানে টু আছে। আবার এই অংশে দুই দ্বারা ভাগ ছিল, এখানে দুই দ্বারা ভাগ নাই, তাহলে এখানে টু বাড়তি আছে এবং এখানে হাফ নাই। হাফ আনার জন্য আমাদের এখানে টু ভাগ করতে হবে। তার মানে হচ্ছে যে এই অংশে বাড়তি আছে টু এ, এখানেও বাড়তি আছে টু এ, তাহলে আমরা টু এ কমন নিই। টু এ যদি নিই এখানে থাকবে ইউ আর টি, ইউ টি, একটা এ নিয়ে নিয়েছি, একটা এ থাকবে, টি স্কোয়ার থাকবে। দুই যে কমন নিচ্ছি, কমন নেওয়া মানে কি? ভাগ করা। তার মানে এই অংশকে আমরা দুই দ্বারা ভাগ করছি, দুই দ্বারা ভাগ মানে হাফ। বোঝা গেছে? দেখো এইবার আমাদের নতুন যে অংশটা আসলো ব্র্যাকেটের মধ্যে, এই অংশটা, এই অংশটা সমান আমরা লিখতে পারি না এস, এই যে এখান থেকে দেখা যায় না? এইবার দেখো জাস্ট মান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, আর এটা সমান ছিল ভি। এইটা গেল হচ্ছে যে আমাদের আরেকটা সূত্র। ঠিক আছে?
বোঝা গেছে? এখন তাহলে টোটাল যদি সবগুলো সূত্র আমরা লিখি, তাহলে আমাদের প্রথম সূত্র পড়ছে আমরা সমবেগের সূত্র, এস ইকুয়াল টু ভি টি। তারপরে গড় বেগ দিয়ে এটা শিখেছি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এখন এই যে গড় বেগ, এখানে কিন্তু দেখো দুইটা বেগ আলাদা আলাদা আছে না, এটাকে আবার ত্বরণ তো থাকেই, যেহেতু ইউ আর ভি দুইটা আলাদা বেগ, তার মানে কিন্তু ত্বরণ আছে। বেগের মান যখন সমান না, যখন দুইটা ডিফারেন্ট বেগ আছে, তার মানে সেখানে ত্বরণ আছে। যদিও এর মধ্যে ত্বরণের রাশি এ নয়, তারপরেও এখানে কি এ ত্বরণ আছে, মানে সমবেগ না, ঠিক আছে। ত্বরণের সূত্র, সমত্বরণের ক্ষেত্রে কি পাইছি আমরা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই একটা পাইছি। পরে এই সূত্র ও ত্বরণের সূত্রই তো লিখলাম, এটা তো আগে লেখার দরকার ছিল। আচ্ছা, এখানে লিখে দিই নাকি, এটা মুছে দিই, এটা যেহেতু বোঝা যাচ্ছে না। ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটাকে আবার মডিফাই করে আমরা বানাইছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। তো এখান থেকে আমরা আরেকটা পাইছিলাম, এই যে এই সূত্র আর এটাকে কম্বাইন করে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। যে এই যে প্রত্যেকটা সূত্র তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এবং আমার রিকমেন্ডেশন থাকবে যে প্রসেসে আমরা সূত্রগুলো বের করা দেখিয়েছি, সেই প্রসেসে তোমরা কয়েকবার প্র্যাকটিস করবা। হ্যাঁ, এই অংশ থেকে সরাসরি এরকম কোশ্চেন আসে না যে সূত্রটি প্রতিপাদন করে দেখাও, বা এই দুইটি সূত্রের সমন্বয়ে নতুন এই সূত্রটি প্রমাণ করে দেখাও, এগুলো আসে না। এই টাইপের কোনো কোশ্চেন কখনো আসবে না, হ্যাঁ। বাট নিজের সূত্রের উপরে দক্ষতা বাড়ানোর জন্য আমাদের উচিত এইভাবে একটু প্র্যাকটিস করা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের চ ওকে, এই যে ত্বরণ এ, এই ত্বরণ এর কিন্তু আমরা একক নির্ণয় করে দেখিনি, এটা একটু মিস্টেক আছে, সরি। তো একক নির্ণয় করে আমরা দেখি, তো ত্বরণের মেন সূত্র কি ছিল, ভি মাইনাস ইউ বাই টি, তাই তো। আচ্ছা, এটা মানেই তো হচ্ছে ডেল ভি, মানে বেগের পার্থক্য। বেগের পার্থক্য মানে আদি বেগ, সরি, শেষ বেগ থেকে আদি বেগকে যখন আমরা বাদ দিচ্ছি, তখন যে মানটা পাবো সেটা তো একটা বেগই থাকবে নাকি। যেমন হচ্ছে যে 10 টাকা থেকে যদি আমি 5 টাকা বাদ দিই, তাহলে আমার কাছে কি থাকবে, 5 টাকাই থাকবে, তাই তো। তার মানে বেগ থেকে যদি, মানে একটা বেগের মান থেকে আরেকটা বেগের মান যদি আমরা বাদ দিই, তো বিয়োগফল যে অংশটা থাকবে সে নিজেও তো এক ধরনের বেগই থাকবে, তাই না। তো আমরা এটাকে তাহলে বলতে পারি বেগ বাই সময়। তাহলে ত্বরণের একক নির্ভর করবে বেগের একক আর সময়ের এককের উপরে, যেখানে বেগের এককে আমাদের সময়ের একক দ্বারা ভাগ করতে হবে। এখন এটাকে যদি তুমি চাও বেগকে আবার ভাঙতে পারো, যা অলরেডি আগে করাইছি। বেগের একক আমরা কি পাইছি, মিটার পার সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, তাই তো। এর একক, বেগের একক মিটার পার সেকেন্ড ভাগ সময়ের একক। এটাকে যদি, অনেকে হয়তো বোঝো না, ভগ্নাংশ আকারে যদি লিখি, এটা মানে কি ভাগ না, উপরের অংশ ভাগ নিচের অংশ, তাহলে এম ভাগ এস ভাগ আবার এস। ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ সরাসরি করা যায় না, সেই ক্ষেত্রে এস এর নিচে কিছু নেই, মানে ওয়ান আছে। ভাগ করা না গেলে কি করতে হয়, ভাগকে আমরা গুণ দ্বারা রিপ্লেস করি, এবং পরের যে ভগ্নাংশ থাকে সে ভগ্নাংশটা উল্টায় যায়, অর্থাৎ হর চলে যায় লবে, মানে নিচের অংশ উপরে, উপরের অংশ নিচে। ওয়ান উপরে এস নিচে, এখন তো কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরের অংশের সাথে উপরের অংশের গুণ, নিচের অংশের সাথে নিচের অংশের গুণ হবে। এম আর ওয়ান গুণ করলে এম, এস আর এস গুণ করলে এস তার স্কোয়ার। সেম একই প্রসেসে এই এসটাকে যদি উপরে নিই, সূচকের নিয়ম অনুযায়ী এখানে যে টু আছে, প্লাস টু, তাহলে উপরে গেলে হবে মাইনাস টু, ঠিক আছে। তাহলে আমরা এখানে একবারে লিখতে পারি ত্বরণের একক মিটার পার
সেকেন্ড স্কোয়ার। কিভাবে পড়বা? মিটার পার সেকেন্ড স্কোয়ার। পার কথার অর্থ আছে যে সে ভাগ আকারে আছে। মিটার পার সেকেন্ড তার স্কোয়ার। ঠিক আছে? মাত্রাটা তোমরা হোমওয়ার্ক থাকবে, ওটা একটু করতে হবে। সব করাই দেওয়াটা অ্যাকচুয়ালি উচিত না। ত্বরণের একক পাইছি আমরা মিটার পার সেকেন্ড। মাত্রাটা আমি দেখাই দিচ্ছি, মানে একবারে লিখে দিচ্ছি। কিভাবে বের করতে হয় এটা তো শেখানো আছে, তোমরা আরেকটু দেখে নেবে। মিটার পার সেকেন্ড, মিটার। আচ্ছা, সংক্ষেপে বের করাটা দেখো। মিটার মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মাত্রা কি? এল। এর কোনো পাওয়ার নাই, তাহলে এল এর উপরেও কোনো পাওয়ার আসবে না। এখানে আছে এস টু দি পাওয়ার -1। এস মানে সেকেন্ড। সেকেন্ড বলতে কাকে বোঝানো হয়? সময়কে। সময়ের মাত্রা হচ্ছে টি। পাওয়ার আছে এখানে -2। এখানেও আমাদের -2 দিতে হবে। সরি, আমার পেনের নিবটা সম্ভবত নষ্ট হয়ে ওকে, তাহলে এখানে -2 হবে। হ্যাঁ, এটা একটু -2। হ্যাঁ, লেখাটা একটু খারাপ হয়ে গেছে, এটা অ্যাডজাস্ট করে নিও। তাহলে আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখলাম। বিশেষ করে এই অধ্যায়ের তোমার আমরা প্রথমে শিখেছি স্থিতি গতি, তারপরে শিখেছি দূরত্ব সরণ, তাতে পার্থক্য, একটা সিনারিওতে সরণ কেমন হতে পারে, দূরত্ব কেমন হতে পারে, সেগুলো দেখলাম। এরপরে দেখেছি আমরা বেগ ও দ্রুতি, তারপরে ত্বরণ ও মন্দন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হলো এই অধ্যায়ের প্রথম অংশের যে সূত্রগুলো আমাদের দরকার, সেই সূত্রগুলো কিভাবে এসেছে সেগুলো দেখেছি, এবং এর মাঝে আমরা দেখেছি একক ও মাত্রা নির্ণয় করা। নেক্সট ক্লাসে এই ক্লাসে মূলত হচ্ছে যে আমরা এই অধ্যায়ের প্রথম অংশের যে বেসিক গুলো দরকার হয়, পুরো বেসিকটা আমরা কভার করার চেষ্টা করেছি। নেক্সট ক্লাস থেকে আমরা এই প্রথম অংশের যে আজকে যে সূত্রগুলো পড়লাম আর কি, এই সূত্রগুলোর উপর ভিত্তি করে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করবো। ঠিক আছে? তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো। ধারাবাহিকভাবে চেষ্টা করব আমরা ক্লাসগুলো নিয়মিতভাবে আপলোড করে দেওয়ার জন্য, এবং তোমাদের রুটিন দিয়ে দেওয়া হবে, হ্যাঁ? যে কত কত তারিখে তোমার ক্লাসগুলো আপলোড হবে তার একটা সংক্ষিপ্ত রুটিন দিয়ে দেওয়া হবে, এবং অন্যান্য যে সাইকেলগুলো আছে সেই সাইকেলগুলো সম্পর্কেও বিস্তারিত আপডেট তোমাদের নিয়মিতভাবে আমাদের